সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বিশিষ্ট শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই। আমার বাম দিকে আছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক একজন জিয়াউদ্দিন বাসিত, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 11 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 খালেদার রিটের শুনানিতে হাইকোর্টের তৃতীয় বেঞ্চও বিব্রত। 2010 জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, আহত 20। 2011 ত্রয়োদশ সংশোধনী বাতিল। 2012 ফখরুল সহ 45 জনের বিরুদ্ধে চার্জশিট। 2013 শতকরা 90% মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। 2015 পুলিশ হেফাজতে আসামির মৃত্যু। 2016 নিজামীর ফাঁসি কার্যকর। 2017 খালেদা জিয়ার 256 দফার ভিশন 2030 ঘোষণা। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চান। 2018 দেশের ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণে কক্সবাজারে 1151 জন। 2019 পায়ুপথে পেট্রোল ঢেলে বিএসএফের নির্যাতন, বাংলাদেশি শ্রমিককে হত্যা। 2021 ক্যাসিনো কাণ্ডের মামলা তদন্ত শেষ হয়নি, বিচার হবে কি করে। 2022 মাথাপিছু আয় $2824। এই পরিসংখ্যান জাতির জন্য বুমেরাং হচ্ছে। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছিল, মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই। 2011 সালের একটি সংবাদের শিরোনামে দেখছি ত্রয়োদশ সংশোধনী বাতিল। সংবিধানের এই পরিবর্তন কি আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী মাঠকে একতরফা করবার সুযোগ তৈরি করেনি, না এখানে তখনও গণতন্ত্রের যে বাতায়নগুলো সেগুলো উন্মুক্ত ছিল? 1996 সালের 27 মার্চ জাতীয় সংসদে দীর্ঘ 24 ঘন্টায় প্রায় আলোচনার মাধ্যমে এই বাংলাদেশের ত্রয়োদশ সংশোধনী অধ্যাদেশটা জারি হয়েছিল এবং সেই ত্রয়োদশ অধ্যাদেশ জারিতে বলা হয়েছিল বাংলাদেশের আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচনগুলো হবে ন্যূনতম 5টি, এই 5টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে, যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন ব্যবস্থাকে আয়োজন করবে এবং সেখানে সকল দল মতের লোক অংশগ্রহণ করে নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে, অর্থাৎ দলীয় সরকারের বাইরে নির্বাচনটা হবে। এইটা যখন হলো, এবং এই দাবিটা কিন্তু ছিল তখনকার সময় আওয়ামী লীগ সহ জাতীয় জামাত ইসলাম, জাতীয় পার্টির সকল রাজনৈতিক দলের। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, 2011 সালে এসে আমরা দেখতে পেলাম যে 10ই মে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই ত্রয়োদশ সংশোধনী আদেশটি বাতিল করে দেন। আমরা আপনাকে এখান থেকে বলতে চাই, এই বিচারপতি খায়রুল হক এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ জায়গায় আসীন ছিলেন এবং উনি ওনার আওয়ামী লীগকে একতরফাভাবে নির্বাচনী মাঠ তৈরি করার জন্য এই কাজটা উনি করেছিলেন। ওনার ব্যক্তিগত এখানে একটা অবজারভেশন অন্যান্য বিচারপতিদের ছিলেন, সেই অবজারভেশনটা উনি উঠিয়ে দিয়েছিলেন এবং সরকার এই ক্ষেত্রে মানে শেখ হাসিনার সরকার এবং বিচারপতির যে খায়রুল হকের মনোবাসনা যেটা, সেটা উনি পূর্ণ হয়েছিল 2011 সালের 10ই মে এবং এটা হয়েছিল যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে এবং এই আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে বিধায়ী আওয়ামী লীগ নির্বাচনে যাতে ভবিষ্যতে অন্য কোনো দল অংশগ্রহণ করতে না পারে এবং তারা যাতে জিততে না পারে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগকে বরাবরের মতো জিতানোর জন্যই এই ব্যবস্থাটা রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে এই কাজটা করা হয়েছিল।
এবং আওয়ামী লীগের মাঠকে শুধু ইয়ে করে না, মানে নিষ্কণ্টক করেনি। নিষ্কণ্টকই করেন। আপনি দেখছেন 2014 যে নির্বাচন, 18 যে নির্বাচন, 24 যে নির্বাচন, এই নির্বাচনগুলো কিন্তু মূলত এর ধারাবাহিক ফল। আজকে আমরা যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পতন করছে, দুইটা জিনিস আমরা লক্ষ্য করি। এই আন্দোলন সংগ্রামে যতগুলা প্রাণহানি ঘটেছে, এর দায় কিন্তু নির্বাচনটাকে ঘিরে কিন্তু হয়েছে। এটার দায় কিন্তু বিচারপতি খায়রুল হক এবং শেখ হাসিনাকে নিতে হবে। আবার পক্ষান্তরে আজকে শেখ হাসিনার যে ফ্যাসিস্টের যে মানে আজকে পতন যে ঘটছে, এই পতনেরও যদি আপনি প্রকারান্তরে যুক্তিবিদ্যার খাতিরে যদি খোঁজেন, তাহলে দেখবেন যে শেখ হাসিনার পতনের জন্য কিন্তু খায়রুল হক দায়ী। তো সুতরাং আপনাকে একটা জিনিস দেখতে হবে যে একটা স্বচ্ছ এটা কি সুন্দর শুধু জিনিস- শেখ হাসিনার পতন না, গণতন্ত্র মুক্তিও তো এ কারণে অবশ্যই একটা সম্ভাবনা আমি তৈরি কেন হয়েছে। বলছি, আমি খোঁচা দিয়ে বলছি কথাটা এই কারণের জন্য, শেখ হাসিনারও কিন্তু বিদায় হয়েছে। অর্থাৎ যে শেখ হাসিনা খায়রুল হকের উপর ভর করে এই রাষ্ট্র ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকারটাকে উঠিয়ে দিয়ে একতরফা জিতার জন্য, একতরফা জয়লাভ করার জন্য সকল বিরোধী দলকে নির্বাচনী মাঠ থেকে বের করে দিয়ে আওয়ামী প্রশাসন, আওয়ামী পুলিশ, আওয়ামী আপনার মানে দলীয় দলীয় সবকিছু, দলীয় যে আপনার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আন্ডারে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনের আয়োজনের যত রকমের মেকানিজম সবকিছু হয়েছিল কিন্তু এই ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে। এবং এটার ভিত গড়ে দিয়ে গেছিলেন খায়রুল হক সাহেব। এবং আমি তো এখনো বললাম, তখনও বলছি, আগেও বলেছি, ভবিষ্যতেও বলবো যে বাংলাদেশে যতগুলো গুণ খুন হচ্ছে এখন, মানে তখনকার সময় যেটা হয়েছিল, রাজনীতিক যতগুলো হত্যাকাণ্ড ঘটেছিল, এবং ওই রাজনীতিকভাবে বিশেষ করে সরকার বিরোধী আন্দোলনে যোগদান করতে যে বাংলাদেশের যে ছাত্র, কৃষক, শ্রমিক, জনতা যারা আত্মহতি দিয়েছেন, এই আত্মহতির যদি বিচার আপনি করতে চান, একটা পর্যায়ে দেখবেন এই খায়রুল হক কিন্তু দায়ী হবে। কারণ বাংলাদেশে ওই সময়ে 2007 পরে কিন্তু আমরাও চেয়েছিলাম নিয়মতান্ত্রিক পথে দেশটা পরিচালিত হোক। 2013-14 জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা যদি তত্ত্বাবধায়ক আন্ডারে হতো এবং সেই নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ যদি ভোট দেওয়ার জন্য একটা ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু আজ এই অবস্থার সৃষ্টি হতো না। তো সুতরাং সমস্ত অপকর্মের কিন্তু বীজটা বপন হয়েছিল 2011 সালের 10ই মে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের মাধ্যমে এই ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছে। মানে গণতন্ত্রের কবর রচনা করা গণতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশেরও ভবিষ্যৎকে খবর দেওয়া হয়েছে। একই বিষয়ে জিয়াউদ্দিন বাসির ত্রয়োদশ সংশোধনী বাতিল, এটি আসলে বাংলাদেশের রাজনীতিকে কোন পথে নিয়ে গিয়েছিল? প্রথমেই বলতে চাই যে ইতিহাসের দিকে তাকালে প্রতিটি ফ্যাসিস্ট যখন তার নিজেকে রক্ষা কবচ হিসাবে তৈরি করতে চায়, তখন কিন্তু সে একটা সূত্র তৈরি করে। সেই সূত্র অনুযায়ী হচ্ছে 2011 সালের ত্রয়োদশ সংশোধনী বাতিল। আমরা যদি দেখি যে ফ্যাসিস্টরা ধারাবাহিকভাবেই কিন্তু ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে। আপনি যখন 96 সালে এই ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যখন অধ্যাদেশ জারি হয় এবং আপনার তত্ত্বাবধায়ক সরকারও ব্যবস্থা নেওয়া হয়, তার পরবর্তী সময় কিন্তু 98 সালে 3 জন আইনজীবী কিন্তু এটার বৈধতা চ্যালেঞ্জে রিট করেছিল। তার পরবর্তী সময়ে তাদের তখন কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল, একটা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু পরবর্তী সময়ে 2004 সালে কিন্তু সেই রিট কিন্তু আবার খারিজ করে দেওয়া হয়েছিল। তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু ক্ষমতায় ছিল। পরবর্তী সময় কিন্তু আবারও 11 সালে যেটার মানে বীজ বপন করেছিল ফ্যাসিজমের শুরুটা কিন্তু ওখানেই, ওই সূত্র ধরে কিন্তু পরবর্তী 11 সালে পরবর্তী কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে ফ্যাসিস্টকে কিন্তু বিএনপি প্রমাণ করেছিল যে শেখ হাসিনা ফ্যাসিস্ট। আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু প্রথম বলেছিল শেখ হাসিনা, মহাসচিব স্যার বলেছিল যে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট। তার পরবর্তীতে কিন্তু অনেক মিডিয়াতে, অনেক চ্যানেলে এটা নিয়ে টকশো পর্যন্ত হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইতিহাসটা দেখতে যাই, তাহলে কিন্তু ওই সময় 2011 সালের পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক বিলুপ্তির মাধ্যমেই কিন্তু পরবর্তী নির্বাচন হয়েছে, 13 নির্বাচন হয়েছে, তার পরবর্তী সময় 18 নির্বাচন করেছে, পরবর্তী 24-এর যে ডামি নির্বাচন হয়েছে, এইগুলোর কিন্তু বীজ বপন কিন্তু 2011 সালে। আমি আপনার সাথে আরেকটু যোগ করে দিতে চাই। 2013 সালের খবর এটি। 90% মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়, একটি জাতীয় দৈনিকের খবর ছিল। এই গণদাবিকে চাপা দিতেই কি তখন থেকে গুম, খুন, গ্রেপ্তার বা এই যে অবৈধ আটক, রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে গিয়েছিল কিনা, এটি একেবারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছিল কিনা? আপনি তো এই সময়টাতেই রাজনীতি করেছেন, আপনার বাস্তব অভিজ্ঞতা কি বলে? নিঃসন্দেহে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শুরু করি, তখন মাত্রই ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় বসেছে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় বিরোধী মতের ছিলাম। আমরা দেখতাম যে সরকার জনগণ বিরোধী, জনবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকতো শেখ হাসিনা সরকার। তখনই কিন্তু আমরা যারা ছাত্রদল করেছিলাম তখনকার সময়, আমরা কিন্তু তখনই কিন্তু সরকারের অন্যায়ের বিরুদ্ধে কিন্তু কথা বলতে সোচ্চার হয়েছিলাম। শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পরবর্তী সময় থেকে বিএনপির 4771 জন নেতাকর্মী কিন্তু হতাহতের
মানে হত্যার শিকার হয়েছে। ঘটনার শিকার হয়েছে। সেটা তার মধ্যে ক্রসফায়ার হয়েছে প্রায় 2276 এবং আপনার পিটিয়ে হত্যা করা হয়েছিল প্রায় 2000 এবং গুম হয়েছে 422 জন। এগুলো সবই রাজনৈতিক পদধারী, এরা সবাই রাজনৈতিক পদধারী অথবা এরা বিএনপির কর্মী, ছাত্র দলের কর্মী, অন্যান্য অঙ্গ সংগঠনের কর্মী। তো এমন ব্যাপক দমন পীড়নের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার সরকার একটা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায়, এক নায়কতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু দেশ পরিচালনা করতে চেষ্টা করেছিল, যেটা আপনারা জানেন যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটা সমাপ্তি ঘটেছে। তবুও সেই সমাপ্তির প্রেক্ষিতে এই দমন পীড়ন যে বিএনপি তথা প্রতিটি ভিন্ন মতের যারা আছে, প্রতিটি ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী কিন্তু এই গুম খুনের শিকার হয়েছে। আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আমার অভিজ্ঞতা তো ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়তে আমরা মুক্ত গণতান্ত্রিক চর্চা করতে পারিনি কখনো। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে কখনো আমাদের ছাত্র রাজনীতির যে চর্চা এবং ছাত্র রাজনীতির যে শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, শিক্ষার্থীদের যে কোনো অধিকার আদায়ে, যে কোনো দাবি আদায়ে নিজেদেরকে সামিল হওয়া, এই কাজগুলো আমরা পারতাম না করতে। কারণ তখন ছাত্রলীগ এমন একটা প্রক্রিয়ায় তাদের রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করেছিল, সেই বন্দোবস্তে অন্য কোনো দল থাকবে না, শুধু ছাত্রলীগই ক্যাম্পাসে থাকবে। আর এটা সহযোগিতা করতো তার মাতার সংগঠন আওয়ামী লীগ এবং বাংলাদেশের যারা বিগত সময়ে সবচেয়ে বেশি দমন পীড়ন করাতে সহযোগিতা করেছিল সরকারকে, সেই রাষ্ট্রযন্ত্র। প্রতিটি প্রশাসনিক কর্মকর্তা যেন এক একজন আওয়ামী লীগ হয়ে উঠেছিল, প্রতিটি প্রশাসনিক কর্মকর্তা যেন ওই সময়ে এক একজন ফ্যাসিলিটির দোসর হয়েছিল। এবং এমন সময় আমাদের মনে হতো যে পুলিশ ছিল না, এখানে পুলিশ লীগ ছিল আমাদের কাছে মনে হতো। কারণ যেই চালিকা শক্তিগুলো বিসিএস এর মাধ্যমে নেওয়া হতো, ম্যাক্সিমামে কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু ওই জায়গাগুলো, যেমন দলীয় বিবেচনাটাই প্রাধান্য পেত। যেই ক্যাডারগুলো আপনার একটা রাষ্ট্রকে দৃঢ় করে রাখতে পারে, একটা রাষ্ট্রের চালিকা শক্তি হবে, সেই ক্যাডারগুলো কিন্তু আওয়ামী লীগের লোকজনই পেত। আর নর্মাল যে ক্যাডারগুলো দেখা যাচ্ছে শিক্ষা ক্যাডার, এটা মেধাবীরা পাইতো একটা সময়। আপনি কিন্তু এই বিপ্লবের যদি আপনি পিছনে খুঁজতে যান, যদি আমরা প্রথমে ধরি যে কোটা বিরোধী আন্দোলন থেকে, আমরা তো বিএনপি তো অনেক আগ থেকে এক দফা দাবি ঘোষণা করেছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনেক আগে এক দফা ঘোষণা করেছিল 28 জুলাই 2023 সালে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এক দফা কিন্তু আন্দোলনরত ছিলাম, আমরা কিন্তু দীর্ঘদিনে আন্দোলনরত ছিলাম। শিক্ষার্থীরা যখন তাদের এই জিনিসটা তাদের মাথায় ঢুকেছে যে আমরা তো পাচ্ছি সাধারণ ক্যাডার, আমরা এত পড়াশোনা করছি কিন্তু আমরা রাষ্ট্রচালিকা শক্তি পাচ্ছি না, মেধার মূল্যায়ন হচ্ছে না, তখনই কিন্তু আন্দোলন শুরু হয়। আর আমরা তো আন্দোলনরতই আছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দুটো যোগ হয়ে যায়, তখন কিন্তু আমরা অ্যাড হয়ে যাই। তার প্রেক্ষিতে কিন্তু একটা গণঅভ্যুত্থানের সৃষ্টি হয় এবং তার সাথে সাথে মানে ওই সময়ের রাজনৈতিক দলগুলোর চাওয়া এবং জনগণের চাওয়া একাকার হয়ে গেছে। আপনার প্রশ্ন আর আমার যদি উত্তর দেওয়ার মনোভাব একাকার হয়ে যায়, ঠিক তেমনি আন্দোলনের সময় কিন্তু প্রতিটি মানুষের তথা সারা বাংলাদেশের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি সদস্যই কিন্তু তখন সরকারের যে দমন পীড়ন ছিল সেই প্রেক্ষিতে কিন্তু সবাই এক হয়ে গিয়েছিল। বাসাত, আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা একটু একই বিষয়ে। মঞ্জু ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই, দমন পীড়ন, আপনি তো তখন চাকরি করতেন, একটি সরকারি চাকরি করতেন, তো আপনার অভিজ্ঞতা, প্রশাসনের ভিতরের পরিবেশটা কেমন ছিল? আপনারা তো শেষ পর্যন্ত ছিটকে পড়তে বাধ্য হয়েছিলেন, এখনই বা কি অবস্থায় আছেন? প্রশাসনের ভিতরে প্রশাসন বলতে কোনো শব্দ ছিল না, এখানে ছিল দলীয় প্রশাসন। এখানে আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আগে প্রশাসনিক কর্মকর্তারা তাদের একটা অ্যাসোসিয়েশন থাকতো, ওটার নাম ছিল প্রশাসনিক অ্যাসোসিয়েশন, ওটার নাম ছিল বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ হতো, বঙ্গবন্ধু প্রশাসনিক পরিষদ হতো, বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদ হতো, সমস্ত কিছু বঙ্গবন্ধুর নামে, আওয়ামী লীগের নামে যারা করতে পারতেন তারাই করতেন। চাকরি করতে এসে নিরপেক্ষ বা প্রশাসনের উচ্চ পর্যায়ে যারা থাকেন এখানে মেধাবীদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব ছিল তারা যাদের দলীয় পরিচয় ছিল বা দলীয় লেজুর ভিত্তিতে যারা করতে পারছে, কিংবা আওয়ামী লোকজন যারা আছেন তাদের যারা আত্মীয় স্বজন তারা এখানে এসে টোটাল মাথা বোর্ডে তাদের কাছে ছিলেন। প্রশাসন কিভাবে চলবে না চলবে এটা অনেকেরই আঙ্গুলের ইশারাগুলো হতো, এবং এই প্রশাসন যন্ত্রগুলো এক পর্যায়ে বাংলাদেশের টোটাল অবস্থাটা শেখ হাসিনার আঙ্গুলের নির্দেশের উপর সবকিছু চলতো। এখানে কিন্তু আওয়ামী লীগে খুব একটা কর্তৃত্ব দেখাতে পারতো না যদি শেখ হাসিনার ওখানে তার প্রচ্ছন্ন তার হাত না থাকতো। শেখ হাসিনা যার দিকে হাত বাড়াতেন বা শেখ হাসিনা যাকে সাপোর্ট করতেন উনিই হলেন তখন প্রতিষ্ঠিত ব্যক্তি। সমস্ত কাজে পুলিশে বলেন, সিভিল প্রশাসনে বলেন, ব্যুরোক্রেটে বলেন, যেখানেই বলেন না কেন, এমনকি সর্বশেষ যারা আমাদের আজকে যে আলোচনার মধ্যে আমরা আসতেছি, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি, অ্যাপেলেট ডিভিশনে কারা বসবেন তাদেরকে বায়োডাটা সংগ্রহ করা হয়েছে সর্বোচ্চ পর্যায় থেকে, প্রকৃতপক্ষে তারা আওয়ামী লীগের কিনা, আওয়ামী লীগের সাপোর্ট করে কিনা, ইভেন কি বাকশালী মনোভাব তাদের মধ্যে আছে কিনা। এমনও দেখা গেছে আদালতে যে ভিন্ন মতাবলম্বীর আইনজীবীদের মামলার হিয়ারিংটাও
সঠিকভাবে হতো না কি তাদের বা যৌক্তিক গ্রাউন্ড থাকার পরে অনেক সময় বেল পেত ভিন্ন না। মতাবলম্বীর যে আইনজীবী তারা যে সমস্ত মামলাগুলো কোর্টে উপস্থাপন করতেন সেগুলোকে এমন টেকনিকে পিছিয়ে দেওয়া হতো যাতে নির্দিষ্ট দিনে তো শুনানি না হয় সেই ব্যবস্থা পর্যন্ত করা বা যৌক্তিক গ্রাউন্ড থাকলেও বেল টেল এগুলো হতো এগুলা না, তাদেরকে বলা হতো সমস্ত কিছু শোনার পরে বলতো রায় আমরা পরে দেবো। বিচারপতি এজলাস থেকে ছেড়ে যে পরে রায় দিয়ে দিতেন, এজলাসে বসে কোনো রায় দিতেন না। কিংবা যৌক্তিক কারণ থাকা সত্ত্বেও বিচারপতিরা একদম মানে সমস্ত কিছুকে উপেক্ষা করে তোয়াক্কা করে আইন কানুনকে তোয়াক্কা করে না করে একদম ডাইরেক্ট সরকারি মনোভাব যেরকম ঠিক তদ্রুপভাবে রায়গুলো দেওয়া হতো। সরকার না শেখ হাসিনার মনোভাব? শেখ হাসিনা এবং সরকার একই তো, ওরা একাকার ছিল। মানে এক ব্যক্তির উপর, এক ব্যক্তি, দেশটা তো চলতো এক ব্যক্তির উপর ভিত্তি করে। আপনাদের অবস্থা কেমন ছিল? আমাদের অবস্থা, আমরা তো বললাম যে আমরা বাংলাদেশের তৃতীয় শ্রেণীর নাগরিক ছিলাম। আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক ছিলাম, আমরা আমাদের কথাগুলো বলতাম। তবে এত কিছু করার পরেও আমরা কিন্তু থেমে যাই নাই, আমরা দমে যাই নাই। আমরা যা সত্য, যা ভালো, যা সাদা, যা কালো সেগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করেছি, বলেছি। প্রশাসনের সর্বত্র আমরা এই ব্যাপারগুলো আমরা উপস্থাপন করেছি। সেই জন্য আমরা বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছি, নিগৃহীতের শিকার হয়েছি। ইভেন কি আমরা কখনো কখনো অনেক ব্যক্তির কাছে তুচ্ছ তাচ্ছিল্যের আমরা শিকার হয়েছি। কিন্তু এত কিছু করার পরে আমরা দমে যাইনি, কারণ আমরা একটা জিনিসকে লক্ষ্য লেগে গেছিলাম যে এই দেশটা আমাদের সকলের। এদেশের স্বাধীনতার যে বীজ এটা কিন্তু এমনি এমনি আসছিল না। ৭১ কিন্তু যুদ্ধ করে আমাদেরকে দেশ কিন্তু স্বাধীন করতে হয়েছিল। ৭১ পরে ৭৫ পর্যন্ত বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা মানুষ দেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন ব্যবস্থা, শহীদ রাষ্ট্রপতির ভূমিকা, ৭১ যুদ্ধ, ৭৫ ৭ই নভেম্বরের যে বিপ্লব, ৭৫ থেকে ৮১ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা এবং বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাওয়া, এই জিনিসগুলো আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ইভেন কি এই যে আপনি যে তত্ত্বাবধায়ক সরকার কথা বলেছেন, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা আমাদের দলের পক্ষ থেকে এটা বিরোধিতা করা সত্ত্বেও 1996 সালের আপনি 27 মার্চ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে এই তত্ত্বাবধায়ক সংসদ। আরেকটি জিনিস আপনার কাছে একটু জানতে চাই, 2014 সালের খবর, র্যাবের বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া। 2014 সালে র্যাবের বিরুদ্ধে বারবার গুম, খুন এবং নির্যাতনের অভিযোগ উঠলেও সরকার কখনো তোয়াক্কা করেনি। শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি এই র্যাব পুরো বাহিনীটি আমেরিকান স্যাংশনের কবলে পড়ে যায়, মানবাধিকার লঙ্ঘনের দায় সহ নানান দায় নিয়ে। র্যাব তো গঠন করেছিলেন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন, এবং র্যাব গঠনের উদ্দেশ্যই ছিল মাদক নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসবাদ যাতে দমন করা যায় সেই কারণে। তো উনি আবার কেন এই র্যাব বিলুপ্তি চেয়েছিলেন? কি এমন বাস্তবতা হয়েছিল? দেখুন, র্যাবকে যখন সৃষ্টি করা হয়েছিল, আপনার মনে আছে, 2004 সালের 1 বৈশাখ 14 এপ্রিল র্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। এবং র্যাবকে আপনি কিছুক্ষণ আগে তো বললেন যে র্যাবকে যাত্রা শুরু করা হয়েছিল সন্ত্রাস থেকে শুরু করে সমস্ত নৈরাজ্য এবং সমস্ত অপকর্মগুলোকে মোকাবেলা করার জন্য একটা এলিট ফোর্স হিসাবে এদেরকে আত্মপ্রকাশ করেছিল। এবং আপনি দেখেছেন ওই সময়ে বাংলা বাহিনী থেকে শুরু করে শায়েক রহমান যারা আছেন তাদেরকে কিন্তু কীভাবে নির্মূল করা হয়েছিল এই র্যাবের নেতৃত্বে। কর্নেল গোরজাল রাজ তখন এই র্যাবের নেতৃত্বে দিয়েছিলেন, চৌকুর সব অফিসাররা। আপনি দেখবেন এরা তখন রাষ্ট্রের পক্ষে কাজ করছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা কাজ করেছে বা রাষ্ট্রের বিরুদ্ধে যারা কাজ করতেছিল তাদেরকে সামাজিক শৃঙ্খলার জন্য যারা হুমকি ছিল তাদেরকে কিন্তু রেহাই দেওয়া হয় না। এই র্যাব তাদেরকে ধরে সাহায্য করেছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আপনার 2007 সালের পরে শেখ হাসিনার আপনার 2008 সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনের ক্ষমতা আসার পরে এই র্যাবকে টোটালি একটা দলীয় বাহিনীতে পরিণত করার জন্য উনি চেষ্টা করেন। কারণ প্রত্যেকটা দলেরই এলিট বা প্রকৃতপক্ষে যারা মানে কি বলবো মেধাবী, এদেরকে কিন্তু র্যাবে পদায়নের জন্য একটা ব্যবস্থা ছিল। এখানে এই এলিট এবং মেধাবীদের পরিবর্তে দলীয় যারা আছেন তাদেরকে চিহ্নিত করে বেছে বেছে এই র্যাবে পোস্টিং দিয়ে সমস্ত কিছু করা হয়েছিল। আপনি দেখেছেন র্যাব 2010 সালে প্রথম যখন এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে যখন আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, একটা হরতালের ডাক দেওয়া হয়েছিল, সেই হরতালের আগের দিন আমাদের নেতা জনাব মির্জা আব্বাসের বাসায় র্যাব নামধারী যে সমস্ত সন্ত্রাসীরা তার বাসায় যে আক্রমণটা করেছিল, তার বৃদ্ধ মাকে যে থেকে শুরু করে প্রতিটা মহিলা এবং পুরুষদেরকে যেভাবে নির্যাতন করেছিল, এই দৃশ্যটা কিন্তু সারা দুনিয়ার মানুষ তখন দেখেছিল। তো র্যাব যখন এই সমস্ত কর্মকাণ্ডগুলো করতে সক্ষম হচ্ছিল বা তাদেরকে এই কাজগুলো করানো যাচ্ছিল, তখন এই জিয়াদের মতো লোকদেরকে র্যাবে পদায়ন করা হয়, দিয়ে সমস্ত ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম হিরু ভাইদেরকে গুম করা হয়েছে র্যাবের মাধ্যমে, এই এলিট শ্রেণীর মাধ্যমে, এই এলিট ফোর্সের মাধ্যমে। আমরা এই সব কথার পরিপ্রেক্ষিতে অর্থাৎ যে উদ্দেশ্যটাকে সামনে নিয়ে এই শ্রেণীটাকে বা এই ফোর্সটাকে গঠন করা হয়েছিল, এর থেকে যখন বিচ্যুতি ঘটলো তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই র্যাবকে তখন বিলুপ্ত বা তাকে এই সংস্কারের জন্য উনি কিন্তু প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এই প্রস্তাবটাকে তখন বৃদ্ধাঙ্গুলে দেখা হয়েছিল এই কারণের জন্যই, কারণ র্যাব তখন বিএনপির বিরুদ্ধে একটা বড় ধরনের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল। শুধু কি বিএনপির বিরুদ্ধে ছিল না,
গণমানুষের বিরুদ্ধে ছিলেন, গণমানুষের বিরুদ্ধে। এখানে আপনি দেখবেন শিক্ষক থেকে শুরু করে সমস্ত পেশাজীবীর মানুষদেরকেও এই র্যাবরা কিন্তু হেনস্থা করতে কখনোই কার্পণ্য করে নাই, কার্পণ্য করে নাই। এর গুম খুন থেকে শুরু, অর্থাৎ এরা এমনও শোনা যায় টাকার বিনিময়ে এরা খুনের কিলিংয়ের এজেন্ট হয়ে এরা কাজ সেটি তো নারায়ণগঞ্জ 7 মার্ডার একটা আলোচিত ঘটনা আছে। এবং এমন অনেক কথা শোনা যায় যে অনেকের জমি দখল করতে হবে, র্যাবকে ব্যবহার করা হয়েছে, অমুককে খুন করতে হবে, র্যাবকে ব্যবহার করা হয়েছে, অমুককে হেনস্থা করতে হবে, র্যাবকে ব্যবহার করা হয়েছে। আত্মীয় স্বজন এখানে টাকার বিনিময়ে র্যাব একটা এজেন্ট হয়ে এই কাজগুলো করেছে। তো সুতরাং র্যাব যখন তার লক্ষ্যচ্যুত ঘটেছিল তখন বেগম খালেদা জিয়া এই র্যাবকে বিলুপ্তির জন্য আহ্বান জানিয়েছিলেন। সেটি যৌক্তিক ছিল বলে মনে হয়? অবশ্যই যৌক্তিক ছিল। যদি ওই সময় র্যাব বিলুপ্ত করা হতো বা নিয়ন্ত্রণ করা হতো তাহলে কি হতো? আজকে র্যাবের বিরুদ্ধে যে একটা এত বড় একটা এলিট ফোর্স, এই ফোর্সের বিরুদ্ধে যে আমেরিকার যে একটা স্যাংশন হয়েছে, এই স্যাংশনটা তো ঘটতো না। এবং আজকে র্যাবকে নিয়ে যে বিতর্কগুলো তো হতো না। বা এই রাজনীতিতে যে এক ধরনের অস্থিরতা, যে র্যাব যে টুলস হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটিও হতো না হয়তো। বেগম খালেদা জিয়া সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই সরকারের কাছে দাবিটা করেছিলেন। কিন্তু যেহেতু বেগম জিয়া দাবি করেছেন, বেগম জিয়া যদি উত্তর বলতেন তো শেখ হাসিনার তো দক্ষিণে যেতেই হবে, এটা তো একটা মানসিকতা। কারণ ওনার সৃষ্টি হয়েছিল বেগম জিয়ার যে কোনো সত্য বাণী উচ্চারণ করার সাথে সাথে এটার মিথ্যাকে ওইদিকে অন্যদিকে ধাবিত করার জন্য যা করার দরকার, রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে তার যত রকমের চেলা চামুন্ডা ছিল বা লেসপেন্সার যা ছিল, তাদের কাজগুলোই করা ছিল এটা, যে বিএনপি বেগম জিয়া কি বলেন বা তারেক সাহেব যা কি বলেন, এটা উল্টা তার করতে হবে। জি, ধন্যবাদ মঞ্জু ভাই। একই বিষয়ে জিয়াউদ্দিন বাসিদ, আপনি কি মনে করেন র্যাব আসলে ওই সময় বিলুপ্ত করার যৌক্তিক ছিল এই দাবিটি? এবং যদি বিলুপ্ত করা হতো তাহলে কি হতো? রাষ্ট্রের একটা যেই রকম একটা অবস্থা তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল, তা কিন্তু র্যাবকে দিয়ে কিন্তু ফ্যাসিস্ট হাসিনা পতিত স্বৈরাচার সরকার কিন্তু অনেক অন্যায় করেছিল। তার কিন্তু অনেকগুলো জ্বলন্ত উদাহরণ আছে। তার দৃষ্টান্ত স্বরূপ আমার কোয়ালক্সি যেটা বলেছেন যে আপনার গুলজাদ সাহেবদের মতো এরকম অফিসার যখন ছিল তখন কিন্তু র্যাব তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আবার যখন জিয়াউল হাসানদের মতো লোকরা এসেছে তখন র্যাব তাদের মর্যাদা নষ্ট করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে এরকম একটা বাহিনী, এরকম আধা মানে এক প্রকার রক্ষী বাহিনীর আদলেই ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, আধা সামরিক একটা বাহিনীকে একটা রক্ষী বাহিনী, তো আমি রক্ষী বাহিনী তো আমি দেখিনি, আমার কাছে মনে হয়েছে যে এটা নাৎসি বাহিনীর চেয়েও খারাপ একটা বাহিনী হিসেবে পতিত সরকার স্বৈরাচার শেখ হাসিনা তৈরি করেছিল। জিয়াউদ্দিন বাসিদ, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। 2022 সালের খবর, মাথাপিছু আয় $2,824, জাতির জন্য বুমেরাং। এটি একটি জাতীয় দৈনিকের খবর ছিল। ফ্যাসিস্ট হাসিনা সরকারের এইসব পরিসংখ্যান কি বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন এক ধরনের কাগজ উন্নয়নের চিত্র তুলে ধরে কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই স্বৈরাচার হাসিনার প্রতিটি বিষয়, যেমন কাজের কিতাবে এক গরু আছে, গোয়ালে নেই। স্বৈরাচার হাসিনার কিন্তু সবগুলো বিষয় কিন্তু এরকম ছিল, যে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে জিডিপি হচ্ছে 8%, 9%, 7% চলে পার হয়ে যাচ্ছে। কিন্তু কয়েকদিন আগে কিন্তু বর্তমান প্রধান উপদেষ্টা বলেছিলেন যে শেখ হাসিনা মিথ্যা তথ্য দিতেন। তো একজন সেই তথ্য আবার আমরা কয়েকদিন আগে কিন্তু দেখতে পাচ্ছি যে IMF এর প্রবৃদ্ধি, যেটা বাংলাদেশের জিডিপি, আগামী জিডিপির হার হবে 3.8 মতো। তো সেই ক্ষেত্রে এরকম একটা মিথ্যা তথ্য দিয়ে কিন্তু সবসময় কিন্তু সাধারণ জনগণকে কিন্তু বিভ্রান্ত করত পতিত স্বৈরাচার। আর সেই ক্ষেত্রে আমরা আরেকটা কথা আপনাকে যদি বলি, তারা এমন তথ্য দিত, বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নের বাজনা বাজাতো, সেই উন্নয়নের বাজনা আসলে কিন্তু সব কিছু কিন্তু কাগজে কলমে আর পেপারসে থাকতো, বাস্তবায়ন করতো না। এখন আপনারা অনেকেই বলে যে হ্যাঁ কিছু উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের কিন্তু রেজাল্ট কিন্তু বাংলাদেশের জনগণ, আর জনগণদের মধ্যে হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং একটা ব্যক্তির বাড়ে। আপনি যদি আমরা চিন্তা করি যে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত, যে $2700 বা তারও অধিক, আপনি কিন্তু মাথাপিছু আয়টা কীভাবে বের করে, আপনার জিডিপি এবং রেমিটেন্স সহ আদার্স ইনকামকে মিলে কিন্তু টোটাল জনসংখ্যাকে ডিভাইড করে পার ক্যাপিটা বের করা হয়। তাই বলে কি প্রতিটি জনগণের ইনকাম কি $2700? সেটা না। তো সেই ক্ষেত্রে এই শেখ হাসিনা সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতো। আপনার বিদ্যুৎ খাতের যে বলতো যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে এত, 2022 সালে একটা রিপোর্ট প্রতিটি পত্রিকায় এসেছে। এরকম কিন্তু তথ্য বিভ্রাট ঘটিয়ে কিন্তু তারা তাদের মসনদকে দৃঢ় করার জন্য এবং ফ্যাসিজমকে কায়েম করার জন্য এবং স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় এবং মানুষের কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, আপনি চিন্তা করেন বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু খর্ব করেছে। আপনি এখানে আইন কথা বলার স্বাধীনতা কারো ছিল না, আমাদের সমাবেশের স্বাধীনতা ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময় সমাবেশ ডাকতো সরকারের অন্যায়ের বিরুদ্ধে, তখন কিন্তু সেই সমাবেশগুলো কিন্তু অনুমতি নিতে হতো, অনুমতি অনেক সময় পাওয়া যেত না। আমরা এমন অনেক দিন হয়েছে, আগামীকালকে সমাবেশ আমরা প্রস্তুতি নিয়েছি, কিছুক্ষণ পরে শুনলাম যে ডিএমপি কমিশনার অনুমতি দেননি। এই যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া সৃষ্টি করার কারণে কিন্তু আজকে তার পতন ঘটেছে।
এই সর্ববিষয়ে শেখ হাসিনা যে কোনো তথ্য দেওয়া, শেখ হাসিনা এমন একটা রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে তার মানে হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল, তার আঙ্গুলের ইশারা ছাড়া কোনো কিছুই চলতো না। এখন সাধারণ শিক্ষার্থী যদি তাদের বেতন বৃদ্ধি কেন হয়েছে এই ব্যাপারে যদি আন্দোলন করতে যেত, তাহলে কিন্তু সে তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কিন্তু সেই শিক্ষার্থীদেরকে কিন্তু আপনার বিতাড়িত করতে হয় আন্দোলনের ক্ষেত্রে। একটা সময় মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। আমরা যেটা বলবো, শেখ হাসিনা যখনই যেই তথ্য দিত এবং তার আদলে তার নির্দেশনায় যেই ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশের, সেটা সরকারি বেসরকারি যে ধরনের প্রতিষ্ঠানই হোক না কেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানই হোক না কেন, যেই তথ্য দিত সেই তথ্য আসলে শুধু কাগজেই থাকতো, বাস্তবে সরজমিনে কিছুই থাকতো না। ধন্যবাদ জিয়াউদ্দিন বাসিত। মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই, একই বিষয়ে শেখ হাসিনা সব কাগজে তথ্য দিয়ে মানুষকে মোহাচ্ছন্ন করে রাখবার উদ্দেশ্যটা কি ছিল? মানুষকে সবসময় উন্নয়নের পেছনে ব্যস্ত রাখা, এরকম? 1 মে বাংলাদেশের না শুধু সারা পৃথিবীর শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটা দিন। রক্তস্নাত এই মে দিবসের কেউ স্মরণ করে আমি শুধু বলতে চাই, আমি শ্রমিক প্রতিনিধি হিসাবে এখানে যে পরিসংখ্যান দেখা হয়েছে, 2010 সালের পর থেকে আমরা শুনছি বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি। 2024 সালে 24 পর্যন্ত দাঁড়িয়ে আমরা 25 সাল পর্যন্ত দাঁড়িয়ে শুনছি বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি। এখানে একটা শুভঙ্করের ফাঁকি, শুভঙ্কর মাথাপিছু আয় দেখানো হয়েছে এখানে কত, আপনার $2824। জনসংখ্যা দেখানো হচ্ছে 16 কোটি। আজকে যদি জনসংখ্যা যদি 20 কোটি দেখানো হতো, তাহলে মাথাপিছু আয় কিন্তু কমে যেত। এবং যে জিডিপি দেখানো হয়েছে বা যে আপনার মাথাপিছু আয় যেটা দেখানো হয়েছে, এটা টোটাল একটা ফেক, বানানো। আমরা বলতে চাই, আমরা যারা শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করি, শ্রমজীবী মানুষ, আমরা যারা শ্রম দিয়ে ঘাম দিয়ে আমাদের নিজেদের সংসার চালাই, রাষ্ট্রকে সহযোগিতা করি, রাষ্ট্রকে আমরা চালাই, বা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা যারা চলার চেষ্টা করি, আমরা জানি আমাদের সমাজের আমাদের কোন অবস্থায় আমরা রয়েছি। প্রকৃতপক্ষে এই আয়টা দেখানো হয়েছিল, এখন মনে বসুন্ধরা গ্রুপের আয় হলো প্রতি বছর, মনে করেন কথার কথা বলছি, 2000 কোটি টাকা। বসুন্ধরা গ্রুপ আর আমার একটা রিক্সা চালকের আয়, এটাকে অ্যাভারেজ করে যে আয়টা দেখানো হয়েছে, আমরা এটা বরাবরই কিন্তু এটা বিরোধিতা করেছিলাম। বলেছিলাম যে প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ কত, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ আয় যিনি করেন রাষ্ট্র একটা দেশের, আর সর্বনিম্ন যিনি আয় করেন, এটা অ্যাভারেজ করে মোট জনসংখ্যা থেকে ভাগ করে কিন্তু তারপরে এটা দেখানো হয়। তাহলে প্রকৃতপক্ষে আপনি আয় দেখাচ্ছেন রাষ্ট্রের জন্য, কিন্তু আমার জনগণের জন্য কি করছেন, আমার শ্রমিকের জন্য কি করছেন? আমি শুধু বলতে চাই, এইখানে দাঁড়িয়ে এই মহান মে মাসে মে দিবসের এই সময় আমি দাঁড়িয়ে শুধু বলতে চাই যে আমরা যারা শ্রমজীবী মানুষ, আমাদের শ্রমে ঘামে আমরা এই রাষ্ট্রটাকে যখন পরিচালিত হবে, রাষ্ট্রকে যখন গড়ার জন্য আমরা কাজ করতেছি, আমরা সঠিক একটা পরিসংখ্যান চাই। এই সঠিক পরিসংখ্যান চাই। এখানে প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের সংখ্যা কত? আপনি বিবিএস যে সংখ্যা দিয়েছে, বিবিএস এর সংখ্যা হচ্ছে 18 কোটি জনগণ দেখিয়েছে। 18 কোটি জনগণের মধ্যে 12 কোটির মতো ভোটার, এই 12 কোটি ভোটারের মধ্যে 60 কোটি 45 লক্ষ হলো আমার শ্রমিক। তো সুতরাং আমার শ্রমিকের আয় থেকে, আমার শ্রমিকের তো কোনো আয় বাড়ে নাই। আমার শ্রমিকের যদি আয় না বাড়ে, তাহলে এই আয়টা কোথা থেকে বাড়লো, কার আয়টা বৃদ্ধি পেলো, এটা আমরা জানতে চাই। রাষ্ট্রকে বলবো, এখন যেহেতু একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট চলছে, বিভিন্ন রকমের সংস্কারের কথা সরকার বলছে, আমি এটা বলবো, যেহেতু দেবপ্রিয় ভট্টাচার্য যে রিপোর্টটা বাংলাদেশে দিয়েছেন অর্থনৈতিক সংস্কার কমিশনের পক্ষ থেকে, সেখানে কিন্তু এই ধরনের সুপারিশমালা বলা আছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের সংখ্যা কত, প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত, এটা এই সংখ্যা এখন একটা সঠিক সময় নিরূপণ। ধন্যবাদ মঞ্জু ভাই। নিশ্চয়ই এই মানুষ আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই দিবেন, এবং কাগজে কোনো হিসেব না, সঠিক সংখ্যায় অন্তর্বর্তীকালীন সরকার জনসমক্ষে উন্মোচন করবার মতো মানসিকতা রাখে, এবং তারা সেই লক্ষ্যেই কাজ করছেন। ধন্যবাদ। আজকের মতো শেষ করছি। মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই, জিয়াউদ্দিন বাসিত, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবে নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।